রাসেলস ভাইপার। গত কয়েক মাস ধরে দেশের বিভিন্ন জায়গায় রাসেলস ভাইপারের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আজ এই ভিডিওতে আমরা এর সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানার চেষ্টা করব। স্কটিশ সার্জন ও ন্যাচারালিস্ট প্যাট্রিক রাসেলের নাম অনুসারে এই সাপের নামকরণ করা হয়। এই সাপ বাংলাদেশে চন্দ্রবোরা বা উলুবোরা নামেও পরিচিত। রাসেলস ভাইপারের মাথা চারটা, ত্রিভুজাকার। এদের মাথা ঘাড় থেকেও চওড়া হয়। অনেকটা ইংরেজি বর্ণমালা ঘি এর মতো দেখতে। থুতনি ভোঁতা, গোলাকার। নাকের ছিদ্র বড় এবং চোখ বড় হলুদ। এর দেহ কিছুটা মোটা, লেজ ছোট ও সরু হয়ে থাকে। এই সাপকে অন্যান্য সাপ থেকে আলাদা করে চেনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এদের ফ্যাকাশে কমলা বাদামি রঙের পিঠের উপর লালচে বাদামি রঙের ডিম্বাকৃতি বা চাকতির মতো কালো বর্ণের সীমানাযুক্ত বড় বড় বৃত্ত, যা মাথা থেকে লেজ পর্যন্ত 3টি সারিতে শেকলের মতো চলে গেছে। এই সাপের শরীরে চাকতির মতো কালো রঙের সীমানাযুক্ত বৃত্তগুলো কিছুটা চাঁদের মতো দেখতে হওয়ায় বাংলায় এই সাপকে চন্দ্রবোরা বলা হয়। প্রথম দেখায় একে অজগরের বাচ্চা মনে হতে পারে। এটি 47 থেকে 65 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে। এরা 15 বছর পর্যন্ত বাঁচতে পারে। চন্দ্রবোরা সাপ সাধারণত ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, কম্বোডিয়া ও চীনে দেখা যায়। বাংলাদেশে রাসেলস ভাইপারের দংশনের হার খুব বেশি না হলেও ভারতে প্রতি বছর যে পরিমাণ সাপের দংশনের ঘটনা ঘটে তার মধ্যে অন্তত 43%, এবং শ্রীলঙ্কায় প্রতি বছর মোট সাপের দংশনের ঘটনার 30 থেকে 40% রাসেলস ভাইপারের কারণে হয়ে থাকে। বাংলাদেশে আগে শুধুমাত্র রাজশাহী অঞ্চলে এ সাপ দেখা গেলেও এখন পর্যন্ত দেশের 27টি জেলায় ছড়িয়ে পড়েছে। চন্দ্রবোরা সাধারণত ঘাস, ঝোপ, বন, ম্যানগ্রোভ ও ফসলের ক্ষেতে, বিশেষত নিচু জমির ঘাসযুক্ত উন্মুক্ত ও কিছুটা শুষ্ক পরিবেশে বাস করে। স্থলভাগের সাপ হলেও এটি জলেও দ্রুতগতিতে চলতে পারে। ফলে বর্ষাকালে কচুরিপানার সঙ্গে বহুদূর পর্যন্ত ভেসে নিজের স্থানান্তর ঘটাতে পারে। এরা নিশাচর। এরা খাদ্য হিসেবে ইঁদুর, ছোট পাখি, টিকটিকি ও ব্যাঙ ইত্যাদি খেয়ে থাকে। বসতবাড়ির আশেপাশে খাবারের প্রাচুর্যতা বেশি থাকায় খাবারের খোঁজে চন্দ্রবোরা অনেক সময় লোকালয়ে চলে আসে। সাধারণত এরা হুমকির সম্মুখীন না হলে আক্রমণ করে না। এই সাপ মানুষকে তেড়ে এসে কামড়ায়, এটা একটি ভুল ধারণা। এরা মূলত অ্যাম্বুশ প্রিডেটর, তাই এক জায়গায় চুপ করে পড়ে থাকে। মানুষ বা বড় কোনো প্রাণী সামনে এলে কুণ্ডলি পাকিয়ে খুব জোরে হিস হিস শব্দ করে। তারপরও তাকে বিরক্ত করা হলে তবেই অত্যন্ত দ্রুতগতিতে আক্রমণ করে। আক্রমণের ক্ষেত্রে এটি এতটাই ক্ষিপ্র যে 1 সেকেন্ডের 16 ভাগের 1 ভাগ সময়ে এই পুরো প্রক্রিয়া শেষ করতে পারে। দ্রুত চিকিৎসা না করালে এই সাপের দংশনের 72 ঘণ্টা পর অথবা এর মধ্যে রোগীর মৃত্যু হতে পারে। চন্দ্রবোরার বিষদাঁত সোলেনোগ্লিফাস ধরনের, অর্থাৎ মুখ বন্ধ করলে দাঁত ভাঁজ হয়ে মুখের সঙ্গে সমান্তরালভাবে অবস্থান করে। বিষদাঁতের দৈর্ঘ্য প্রায় 15 থেকে 16 মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে। একটি স্ত্রী সাপ করে 20 থেকে 40টি বাচ্চা দেয়। বাংলাদেশে যেভাবে এর সংখ্যা বাড়ছে, 2009 সালে এশিয়াটিক সোসাইটি কর্তৃক প্রকাশিত বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষে এটিকে বাংলাদেশে মহাবিপন্ন এবং বিশ্বে বিপদমুক্ত বলে বর্ণনা করেছিল। কিন্তু সম্প্রতি এই সাপের সংখ্যা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞদের মতে, বর্ষাকালে ভারতের নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ভারত থেকে এই সাপগুলো বিভিন্ন উপায়ে ভেসে বাংলাদেশে প্রবেশ করছে। ধারণা করা হয় কচুরিপানার উপরে ভেসে বিভিন্ন অঞ্চলে পৌঁছেছে এই সাপ। আরেকটি অন্যতম কারণ হচ্ছে একই জমিতে একাধিক ফসল ফলানো। আগে বছরে একবার বা দুইবার ফসল ফলানো হতো, আর বাকি সময় পানির অভাব থাকায় পরিত্যক্ত থাকত। 90-এর দশকে সেচ পদ্ধতির উন্নতিতে প্রতি বছর 2 থেকে 3টি ফসল ফলানো শুরু করেন কৃষকরা। ফলে জমি কম সময় পরিত্যক্ত থাকে এবং খেতে সারা বছর ফসল থাকে। এর কারণে জমিতে ইঁদুরের সংখ্যা বৃদ্ধি পায়, যা রাসেলস ভাইপারের প্রধান খাদ্য। ফলে এই বিষধর সাপের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। চন্দ্রবোরা সাপের কামড়ে তাৎক্ষণিক ক্ষতস্থানে ব্যথা শুরু হয় ও কিছুক্ষণের মধ্যে ক্ষতস্থান ফুলে যায়। রক্তক্ষরণ হয়। এছাড়া রক্তচাপ ও হৃৎস্পন্দনের হার কমে যায়। প্রায় 1/3 ক্ষেত্রে বমি হয় ও মুখমণ্ডল ফুলে যায়। যথাযথ চিকিৎসা না নিলে 25 থেকে 30% ক্ষেত্রে কিডনি অকার্যকর হয়ে যায়। চন্দ্রবোরার বিষ হ্যামোটক্সিক। এর প্রভাবে লোহিত রক্তকণিকা ধ্বংস হয় ও বিভিন্ন অঙ্গ যেমন ফুসফুস, কিডনি ক্ষতিগ্রস্ত হয়। বাংলাদেশে যেই অ্যান্টিভেনম রয়েছে তা কতটুকু কার্যকর?
বাংলাদেশে যে অ্যান্টিভেনম ব্যবহার করা হয় তা মূলত ভারতের তামিলনাড়ু থেকে আসে। সরকারি ব্যবস্থাপনায় বছরে 5 কোটি টাকার কিছু বেশি পরিমাণ অ্যান্টিভেনম আমদানি করা হয় দেশে, কিন্তু এদের কার্যকারিতা নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে। বাংলাদেশে যে অ্যান্টিভেনম আনা হয় সেটি মূলত 4টি সাপের বিষের একটি মিশ্রণ, যা কিছু সাপের দংশন নিরাময়ে কাজ করে, বাকি ক্ষেত্রে সেগুলো সম্পূর্ণভাবে কাজ করে না। তামিলনাড়ু স্থানীয় সাপের বিষ দিয়ে তারা তাদের অ্যান্টিভেনম তৈরি করে থাকে, যা বাংলাদেশের সাপে কাটার ক্ষেত্রে সম্পূর্ণভাবে কাজ নাও করতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী যেখানকার মানুষকে সাপ কেটেছে সেখানকার স্থানীয় সাপ থেকে অ্যান্টিভেনম তৈরি করতে হবে, তা না হলে 100% কার্যকর নাও হতে পারে। বেশিরভাগ সময় অ্যান্টিভেনম কেবলমাত্র জেলা শহর, মেডিকেল কলেজ হাসপাতাল এবং সদর হাসপাতালগুলোতে পাওয়া যায়। প্রয়োজন এবং চাহিদা অনুযায়ী উপজেলা পর্যায়ে সরবরাহ করা হয়। 2018 সালে স্বাস্থ্য অধিদপ্তরের আর্থিক সহায়তায় বাংলাদেশেই অ্যান্টিভেনম তৈরির লক্ষ্যে একটি প্রকল্প নেওয়া হয়। কামড় দিলে কি করবেন? ওঝা বা ঝাড়ফুঁকের অপেক্ষা করে কালক্ষেপণ করা যাবে না। চিকিৎসক দেখার আগ পর্যন্ত কিছু না খাওয়া। কোনো মলম বা মালিশ লাগানো যাবে না। হাত বা অন্য কোনো অংশে কামড়ালে সে অংশ নড়ানো যাবে না। সম্ভব হলে হাড় ভাঙলে যেভাবে দুপাশে সহায়ক হিসেবে কাঠ বা অন্য কিছু দিয়ে বেঁধে ফেলা হয়, ঠিক সেভাবে আক্রান্ত স্থানকে মাঝে রেখে ব্যান্ডেজ করে ফেলা। এক্ষেত্রে ক্ষতস্থানটি অবশ্যই পরিষ্কার করে নিতে হবে। ক্ষতস্থান অতিরিক্ত শক্ত করে বাঁধা যাবে না। এই ধরনের সাপ কামড়ালে শরীরের কোনো প্রকার শক্ত বাঁধন বা গিঁট না দিতে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এতে রক্ত চলাচল বন্ধ হয়ে অঙ্গহানির আশঙ্কা থাকে। রোগীকে সাহস দিতে হবে। হাঁটা চলাচল একেবারেই বন্ধ করতে হবে, যাতে রক্ত চলাচল কম হয় এবং যত দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতালে নিতে হবে। কামড় এড়াতে কি করতে হবে? লম্বা ঘাস, ঝোপঝাড়, কৃষি এলাকায় হাঁটার সময় সতর্ক থাকতে হবে। গর্তের মধ্যে হাত পা ঢোকানো যাবে না। সংশ্লিষ্ট এলাকায় কাজ করার সময় বুট এবং জিন্সের লম্বা মোটা প্যান্ট পরতে হবে। রাতে চলাচলের সময় অবশ্যই টর্চ লাইট ব্যবহার করা উচিত। বাড়ির চারপাশ পরিষ্কার ও আবর্জনামুক্ত রাখতে হবে। পতিত গাছ, জ্বালানি লাকড়ি, খড় সরানোর সময় বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। যেই সব বন্যপ্রাণী এই সাপ খেয়ে এদের সংখ্যা নিয়ন্ত্রণে রাখে তাদের অকারণে হত্যা করা থেকে বিরত থাকতে হবে, যেমন বেজি, গুইসাপ, গন্ধগোকুল, বন বিড়াল, ঈগল, চিল ইত্যাদি। পরিবেশের ভারসাম্য রক্ষায় সাপের ভূমিকা রয়েছে, তাই সাপ দেখলে মারার চেষ্টা না করে জাতীয় হেল্পলাইন নম্বরে কল করুন বা নিকটস্থ বন বিভাগের অফিসকে অবহিত করুন অথবা স্নেক রেস্কিউ টিম বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করুন। কমেন্ট বক্সে স্নেক রেস্কিউ টিম বাংলাদেশের সাথে যোগাযোগ করার জন্য প্রয়োজনীয় তথ্য দেওয়া হয়েছে।